বন্ধুরা, এই রাজ্যের পুলিশ নাকি ফুলিশ নয় এমন নিদান দিয়েছেন খোদ এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যি কি তাই? একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ যে কাজটা করছে সেটা আইনসঙ্গত নয়, বেসিক্যালি ওই পুলিশ হিসেবেই তাদেরকে প্রতিপন্ন হতে হচ্ছে। আমার ক্ষেত্রেই যেমন ধরুন না, একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে 5টি থানায় এফআইআর হয়ে গেল এবং আমার মনে হলো পুলিশ যেভাবে অতি সক্রিয়তা দেখিয়ে আমার বাড়িতে সার্চ করলো এবং আমাকে বিভিন্ন থানায় দেখে পাঠালো, সেটা হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। কিন্তু আমি, আপনি বা পুলিশ ভাবলেই তো হয়ে যায় না। সেটা সঠিক কি সঠিক নয় সেটা বিচারের ভার কার? মহামান্য আদালতের। সেই মহামান্য আদালতের যখন দ্বারস্থ হলাম, 5টি মামলার ক্ষেত্রেই একটি তো খারিজ করে দেওয়া হয়েছে, বাকি 4টার ক্ষেত্রেই স্টে দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে পুলিশ যেটা করছে তার সপক্ষে তারা এমন কোনো প্রমাণ দিতে পারেনি যাতে করে এটা মনে হয় আদালতের যে এটা কোনো হ্যারাসমেন্ট নয়। বরং আদালতের মনে হয়েছে পুরো ঘটনাকে বিচার করে যে আমার যে জার্নালিস্টিক ফ্রিডম আছে সেটাকে সাপ্রেস করার জন্য পুলিশ একদম মোটিভেটেড ওয়েতে এই হ্যারাসমেন্ট চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয়, আরেকজন ইউটিউবার, আমার খুব প্রিয় বন্ধু শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, তারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং সেটার বিপক্ষে যখন শফিকুল গেছে আদালতে, সেখানেও সেই একই কথা বলা হয়েছে পুলিশ সম্বন্ধে, একদম হ্যারাসমেন্ট এবং জার্নালিজম ফ্রিডমকে সাপ্রেস করার একটা চেষ্টা। অর্থাৎ এই রাজ্যে পুলিশ যে কাজ করছে সেইটা কিন্তু আমাদের চোখে যেমন ঠেকছে সেটা সঠিক আইনসঙ্গত নয়, বরং তারা কখনো তথ্য প্রমাণ লোপাটের দায়ে জেলে যাচ্ছে, কখনো কোনো উপরি মহলের নির্দেশে কারুর কণ্ঠ চেপে ধরার জন্য আইনকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করছে। আর তাই এই পুলিশ নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার রিসেন্ট আমরা একটা এক্সাম্পল দেখেছি কুলতলিতে। সেখানে পুলিশকে কিভাবে ঝাঁটা পেটা খেতে হয়েছে, কিভাবে লাঠি পেটা খেতে হয়েছে মহিলাদের হাতে। আবারও বলছি, আইন হাতে তুলে নেওয়ার পক্ষপাতে আমি নই, কিন্তু পুলিশই যখন আইনকে বুড়ো আঙুল দেখায় এইভাবে গায়ের জোরে, কিছু মালকিন, কিছু প্রভুর তাদের জন্য কাজ করতে যায় আইনের পরিসীমায় না থেকে, তখন বোধহয় এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এইভাবে কদিন চলতে পারে? আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, আমি দেখছিলাম যে এই পুলিশদের কেন শাস্তি হবে না। এবার কি আদালতও সেটা বুঝতে পেরে গেল যে পুলিশ যে কাজটা করছে সেখানে বিশেষ কারুর নির্দেশে বা বিশেষ কাউকে সন্তুষ্ট করতে তারা আইন টাইন আর মানতে চাইছে না। তাই এই পুলিশের বিরুদ্ধেই এবার তদন্ত হওয়া উচিত। আর তাই আজকে কড়া ডোজ দিল কলকাতা হাইকোর্ট। আর এরপরে কি পুলিশের মুখোশটা খুলবে, আসল সত্যিটা সামনে আসবে? এবং সেটা যদি আসে, এই রাজ্যে পুলিশকে কিভাবে দলদাস, অনুগত, চটিচাটা হিসেবে ব্যবহার করা হয় বলে বিরোধীরা যে অভিযোগটা করেন, সেই সত্যটা, সেই সারমর্মটা সামনে চলে আসবে। আর তারপরে এই রাজ্যে যারা এই কাণ্ডটি ঘটাচ্ছেন তারা কি আর তাদের রাজ্যপাট টিকিয়ে রাখতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু আজকের পর নতুন করে উঠে গেল। কি ঘটনা ঘটেছে তার পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা কলকাতা হাইকোর্ট মহামান্য আদালতের উপর সবসময় আস্থা রাখি, ভরসা রাখি, কেননা তারা এই রাজ্যে আইনের শাসনটাকে টিকিয়ে রেখেছেন। আর তার ফলে এখনও যে আমাদের প্রতিবাদী কণ্ঠটা বেরোচ্ছে, আমরা যে এখনও কথা বলতে পারছি, এখনও যে আমাদের জেলে ঢুকতে হয়নি, তার এক এবং একমাত্র কারণ কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট। এখানকার বিচারপতিরা অবভিয়াসলি সব দিকটা বিবেচনা করে সঠিক বিচারটা করেন, কিন্তু তার মধ্যে কেউ কেউ একটা বিশেষ জায়গা, বিশেষ আস্থার জায়গা জনসাধারণে জিতে নিয়েছেন এবং জনসাধারণের চোখে তারা কিন্তু ঈশ্বরের প্রতিভূ হয়ে উঠেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রাক্তন যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বা জাস্টিস অমৃতা সিনহা, এবং মহামান্য যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেই টি.এস. শিবজ্ঞানম স্যার। এরা প্রত্যেকেই যে বিচার করছেন, যে রায় দিচ্ছেন, সেখানে এদের উপর কোনো প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে এবং সেই জায়গাকে তারা সেই দিকে কিছু করছেন এমন কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। বরং এটা দেখা গেছে এদের কণ্ঠরোধ করার জন্য, এদেরকে চাপ সৃষ্টি করার জন্য এদের পরিবারের উপর অনেক অনেক হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এবং সেই তালিকায় মহামান্য জাস্টিস রাজাশেখর মান্তা থেকে মহামান্য জাস্টিস জয় সেনগুপ্ত কে না আছেন। কিন্তু তারপরেও এরা মেরুদণ্ডটা সোজা রেখে যে রায়টা দিচ্ছেন, দিনের পর দিন বিচারটা করছেন, সেই জায়গা থেকে এদের সামনে মাথাটা নত হয়ে চলে আসে এবং সেটা হৃদয়ের একদম অন্তঃস্থল থেকে আসে। এই তালিকায়
আমি নবতম সংযোজন করতে চাইব মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে। আমি তার বিচার আগে শুনেছি বা সেই নিয়ে রিপোর্টিং করেছি, সবই ঠিক আছে, কিন্তু আমার নিজের মামলা সেখানে হলো, তো তার বিচার পদ্ধতি খুব কাছ থেকে দেখলাম, শুনলাম, এবং যেভাবে তিনি বিচারটা করলেন, এবং শুধুমাত্র আমার মামলা করেছেন বলে নন, তার তার এই পরিসরে আমাকে অনেক দিনই, আপনারা জানেন, হাইকোর্টে যেতে হয়েছে। আমি খুব কাছ থেকে অন্যান্য মামলার বিচারও শুনছিলাম। যেভাবে তিনি বিচার প্রক্রিয়াটা করেন, সত্যিই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এবং আজকে তিনি একটি সিদ্ধান্ত নিলেন যেটা যুগান্তকারী, ঐতিহাসিক, এবং এই যে পশ্চিমবঙ্গে আইনের শাসনটা রাখার কতখানি জরুরি সেটার পক্ষে তিনি একটা দুর্দান্ত রায় দিলেন। তিনি আজকে জানালেন, আপনারা জানেন কিছুদিন আগে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল টিছিল হচ্ছে, এবং সেই মিছিলেরই অংশ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনায় একটি মিছিল হয়েছিল, এবং সেটা বিজেপির মহিলা কর্মীরা সেখানে ছিলেন। সেই মিছিল থেকে এই রাজ্যের এক সাংসদের কন্যা সম্পর্কে কিছু মন্তব্য করা হয়, যেটা অভিপ্রেত ছিল না বলে অভিযোগ ওঠে। এবার এই জায়গা থেকে যেটা এই রাজ্যের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে যার বিরুদ্ধে যা খুশি বলো, কিন্তু পিসি ভাইপো বা তার পরিবার নৈব নৈবচ যদি বলো, পুলিশ এত সক্রিয় হয়ে আসবে, সেই সময় তারা নিয়ম নীতি আইন কানুন সমস্ত কিছুকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। এক এবং একমাত্র লক্ষ্য তোমার টুঁটিটা চিপে ধরা, পুলিশের হাতে ক্ষমতা আছে তার অপব্যবহার করা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। এক্ষেত্রে কি হয়, এই পিসি বা ভাইপো বা যার সম্বন্ধে বলা হয়েছে তাদের কারোর কোনো মাথা ব্যথা নেই, তারা এই নিয়ে একটি টু শব্দও করেননি, কিন্তু তাদের কেউ অনুগামী যারা ভগবান মনে করে, তাদের কেউ কেউ বিভিন্ন থানায় অভিযোগ করতে শুরু করে দেয়। আর ব্যাস, পুলিশ সমস্ত কাজ ফেলে দিয়ে একদম তড়িৎ গতিতে এফআইআর রেজিস্টার করে দিয়ে যারা যারা এইগুলো বলেছিলেন, যারা যারা এইটাকে সমর্থন করে হাততালি দিয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করতে শুরু করে। শুধু গ্রেপ্তার করে জেলে পাঠানোই নয়, এরপর যেটা ভয়াবহ অভিযোগ ওঠে, এই পুলিশ সবক শেখানোর জন্য এই জেলের মধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বেধড়ক মারধর করতে থাকে। এমন মারধর করা হয় কারোর পা ফুলে যায়, প্যান্টটা অবধি পরতে পারছেন না, এই অবস্থায় চলে যায়। এই নিদারুণ অমানবিক অত্যাচার এই রাজ্যের পুলিশ করছে, এই অভিযোগ কিন্তু কলকাতা হাইকোর্টে জমা পড়ে, এবং সেই মামলাটি শুনানি করছিলেন মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আমি দু একটি শুনানি তার শুনেওছি যখন আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল। খুব অদ্ভুত ভালো বিচার করছেন তিনি, পুরো ব্যাপারটাকে সব দিকটাকে ব্যালেন্স করে শুনে, এবং কেউ যদি কোনো কিছু বলছেন পুরোটা তিনি বলার সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এবং সবটা শোনার পর তিনি তার মূল্যবান মতামত দিচ্ছেন। তো সেই জায়গা থেকে ফাইনালি তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন, একটা অর্ডার দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন তাকে কিন্তু এই যে মারধরের ব্যাপারটা হয়েছে সেটার জন্য শারীরিক যে সক্ষমতা বা শারীরিক যে পরীক্ষার রিপোর্ট সেটা কিন্তু কোর্টের সামনে জমা করতে হবে। মহামান্য কোর্টের সামনে সেই রিপোর্ট জমা পড়ে, এবং সেইগুলো তিনি বিবেচনা করে দেখেন যে এই পুলিশের উপর আর আস্থা রাখার কোনো জায়গা নেই। মানে প্রথমত তো এফআইআরটাই দাঁড়ায় না। দেখুন, এখানে ভারতীয় আইন, ভারতীয় সংবিধান খুব স্পষ্ট নির্দেশিকা দিয়েছে, কেউ যদি কারোর বিরুদ্ধে কোনো মানহানিকার মন্তব্য করে তাহলে সেই সংশ্লিষ্ট ব্যক্তি যিনি অপমান করেছেন বা মানহানি করেছেন তার বিরুদ্ধে মামলা করতে পারেন, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, বা এটা যদি কোনো সংস্থাগত ক্ষেত্রে হয় সেই সংস্থাও সেই একই জিনিস করতে পারে। কিন্তু আমি আপনাকে অপমান করলাম বা আপনি আমাকে অপমান করলেন, আমি আপনার হয়ে মামলা করতে পারি, আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, কিন্তু পাশ দিয়ে কেউ যাচ্ছে রামশ্যাম যদুমধু, সে এসে এখানে মামলা টুকে দিল, একটা অভিযোগ করে দিল, আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একদম দুরুম করে লাফিয়ে পড়লো, এই জিনিস হয় না। আর এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একই কাজ করছে। সুতরাং এই এফআইআরটাই স্ট্যান্ড করে না। এফআইআর স্ট্যান্ড না করলে পুলিশ সেখানে তদন্তই করতে পারে না, পুলিশ যদি তদন্তই করতে না পারে সেখানে কোনো অ্যাকশন নিতে পারে না, ফলে এই গ্রেপ্তারিটাই ভুয়ো, এফআইআরটা ভুয়ো, অভিযোগটা ভুয়ো, এবং গ্রেপ্তারিটা ভুয়ো। এরপরও যেটা মারাত্মক কাজ করে পুলিশ সেটা হচ্ছে যে এই গ্রেপ্তারির পরে তারা দমনপীড়ন করছে, তারা অত্যাচার করছে, যেটা পুলিশ কিছুতেই করতে পারে না। তাই মহামান্য আদালত আজকে জানিয়ে দিয়েছে যে এই পুলিশের উপর আর আস্থা রাখা যায় না, আর তাই সার্বিকভাবে এই পুরো জিনিসটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন। এবার পুলিশকেও সিবিআই তদন্ত ফেস করতে হবে। এই পুলিশের উপর যে আর আস্থা রাখা যায় না তার জলজ্যান্ত প্রমাণ আরজিকর কাণ্ড। সেখানে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার হতে হয়েছে, কিন্তু তারপরেও এই পুলিশের একটুও কোনো রকম কোনো বদলের লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে সিবিআই তদন্ত নির্দেশ হয়েছে, এবং সিবিআইকে নির্দেশ দেওয়া, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সমস্ত কিছু সিবিআইকে ট্রান্সফার করতে হবে, এবং সিবিআই তদন্ত করে 15ই নভেম্বর মোস্ট প্রবাবলি
এর প্রাইমারি রিপোর্ট জমা দেওয়ার কথা মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেছেন। এবার যেটা সবথেকে আমার এখানে ইন্টারেস্টিং লেগেছে যে যদি পুলিশ অন্যায় করে থাকে সিবিআই তদন্তে সেগুলো তো সামনে আসবেই, কিন্তু তার থেকেও বৃহত্তর প্রেক্ষাপট এখানে আসতে পারে। পুলিশ এই অন্যায় কি নিজে থেকে করছে নাকি কারোর নির্দেশে এই অন্যায়গুলো করছে, সেই জায়গাটাও কিন্তু সিবিআই তদন্তে চলে আসতে পারে। আর এই রায়টা দেখে আমি নিজে খুব উৎসাহিত হয়ে পড়েছি। আমি অবভিয়াসলি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলবো, তারা আমার হয়ে এই দুর্দান্ত লড়াইটা করছেন, তারা আছেন বলে আমি এখনও জেলের বাইরে থাকতে পারছি। সুতরাং তাদের সঙ্গে আলোচনা না করে আমি করবো না, কিন্তু আমার মাথায় একটা ভাবনা এসছে। দেখুন, এই পুলিশ আমাকে যে হ্যারাস করছে, যেটা আমার মনে হয়েছিল সেটা আমি আদালতের শরণাপন্ন হয়েছিলাম। আদালতে দুজন মহামান্য বিচারপতি বিচার করে সেই কথাই বলেছেন। মাননীয় অমৃতা সিনহা, মাননীয় জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ দুজনই একই কথা বলেছেন, একই রায় দিয়েছেন। অর্থাৎ পুলিশ যে আমার বিরুদ্ধে হ্যারাসমেন্ট করছে এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই হ্যারাসমেন্ট করার পরও আমাকে জেলে পুরতে পারছে না, আমার মুখটা বন্ধ করতে পারছে না, আমার কাজটা থামাতে পারছে না। তাই পুলিশ আমার বিরুদ্ধে বৃহত্তর চক্রান্ত করছে বলে আমার মনে হচ্ছে। কি বৃহত্তর চক্রান্ত? এর আগে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। কি অভিযোগে ফ্রিজ করে দিয়েছিল? ব্যাংককে যে চিঠিটা পাঠিয়েছিল পুলিশ, সেখানে লেখা ছিল যে ধারার কথা, তাতে বোঝা যাচ্ছে যে আমার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, সেই জন্য তারা অ্যাকাউন্টটা ফ্রিজ করতে চায়। অথচ তার কোনো তদন্ত করলো না, কিচ্ছু করলো না। অন্য একটা মামলার রায় এলো, যে মামলার রায় দেখিয়ে এই মামলায় আমি যে স্টে পেয়ে যাব সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। পুলিশ তড়িঘড়ি কোনো তদন্ত না করেই জঙ্গি যোগের মতো ভয়ঙ্কর অভিযোগ এনেছিল, সেই জায়গা থেকে আমার মামলাটাকে, আমার অ্যাকাউন্টটাকে খুলে দিল। এবং আজকে 2 বছরের উপর হয়ে গেছে সেই মামলায় কোনো চার্জশিট পুলিশ দিতে পারেনি। তাহলে এই ভয়ঙ্কর অভিযোগ যে নিয়ে এসেছিল, সেটা আমাকে একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে আদালতের চোখেও ঘুলিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল, এটা স্পষ্ট হয়ে গেছে। আবার এখন যে মামলাগুলো চলছে সেখানে প্রত্যেকটা মামলায় যে দাঁড়ায় না, এফআইআর যে দাঁড়ায় না, এটা মোটামুটি প্রাইমারি অবজারভেশনের সামনে চলে এসছে। আদালত সেই কথা বলে দিয়েছে। এখন সেই জায়গা থেকে নতুন নতুন এমন সব ধারা যোগ করা হচ্ছে যাতে সহজে আমি জামিন না পাই, আমি যাতে গ্রেপ্তার হয়ে যেতে পারি। কিন্তু সত্যিই কি এই মামলার সঙ্গে তার কোনো সংস্রব আছে? আমার মনে তো সন্দেহ জাগছে। ফলে আমি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, এবং যেহেতু মহামান্য কলকাতা আদালত আজকে নির্দেশ দিয়েছে একটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের, আমার এই মামলাগুলোকেও আমি সিবিআই তদন্তের আওতায় আনতে চাইব। তার কারণ হচ্ছে, দেখুন, আমি যদি কোনো দোষ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, সেটা পুলিশই তদন্ত করুক আর সিবিআই তদন্ত করুক, আমি দোষী সাব্যস্ত হব, আদালতের সামনে আসবে এবং মহামান্য আদালত যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে বাধ্য, আমি নেব। কিন্তু আমাকে যদি ফাঁসানোর চক্রান্ত করা হয়, তাহলে কারা তদন্ত করছে? সেই লোকগুলোই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাহলে সিবিআই তদন্তে সেই জায়গাটাও বেরিয়ে আসবে। এবার তো এই জায়গাটা আমার ধরার দরকার হয়ে পড়েছে। অনেক হয়েছে, অত্যাচার অনেক হয়েছে, হ্যারাসমেন্ট অনেক হয়েছে। হ্যারাসমেন্ট যে হয়েছে, যেটা আমার মনে হচ্ছিল আদালতও তার স্বীকৃতি দিয়েছে, এবার আমি সিবিআই শরণাপন্ন হতে চাই। মহামান্য আদালতের কাছে আমি আবেদন রাখতে চাই যে এটা সিবিআই তদন্ত হোক। যারা যারা এগুলো করছে, যেভাবে এগুলো করছে, তাদের পিছনে কারা আছে, তাদের কি উদ্দেশ্য আছে। এবং এই সিবিআই তদন্তটা চাইছি, তার আরেকটা বড় কারণ হচ্ছে, আমি কালকে শুনলাম পরবর্তীকালে আমার আইনজীবীদের কাছ থেকে যে সওয়াল জবাবটা হয়েছে সেইটা সম্বন্ধে, সেখানে যে একটার পর একটা অসত্য কথা বলা হয়েছে পুরো কেসটাকে আটকাবার জন্য, পুরো কেসটাকে গুলিয়ে দেওয়ার জন্য। আমি সেই পয়েন্টগুলো বলছি না, যেহেতু বিচারাধীন রয়েছে, কিন্তু যেদিনকে কেসের রায় বেরোবে, ফলাফল বেরোবে, আমি সবটা বলবো। বুঝতে পারবেন যে কিভাবে একটার পর একটা অসত্য বলছে, কেন, এদের কি উদ্দেশ্য রয়েছে। আইনজীবী তিনি জেতার চেষ্টা করবেন মামলা, খুব স্বাভাবিক, কিন্তু সেটার জন্য তিনি অসত্য জিনিসের উপর বিশ্বাস করবেন, অসত্য ভাষণ কোর্টের সামনে করবেন। এই সমস্ত কিছু সিবিআই তদন্ত হওয়ার দরকার আছে। আমি আমার আইনজীবীদের সঙ্গে ডেফিনেটলি আলোচনা করব, এবং কিভাবে এইটা সিবিআই তদন্ত করা যায় কি না আদৌ সেইটা নিয়ে করব। কিন্তু এখানকার পুলিশ যে নিয়ম মোতাবেক, আইন মোতাবেক কাজ করছে না, এবং সেই জায়গা থেকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কারুর স্বার্থ রক্ষা করার জন্য কারুর নির্দেশে বা শতপ্রণোদিত হয়ে অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন, সেটা কিন্তু আজকে মহামান্য আদালতের রায়ে প্রমাণিত হয়ে গেল। এবং সেখানে সিবিআই ঢুকছে, সত্যিই পুলিশ অন্যায় করেছে কিনা, এবং পুলিশকে দিয়ে কেউ সে অন্যায়টা দিনের পর দিন করিয়ে যাচ্ছে কিনা, সেগুলো এবার সিবিআই তদন্তে উঠে আসবে। আর যদি সত্যিই সেগুলো সামনে আসে, প্রতিষ্ঠিত হয়, যারা এই জিনিসগুলো করাচ্ছেন বা করছেন, তাদের এবার কি হালটা হবে সেটা দেখার দিকে নজর থাকছে অবশ্যই। তবে মহামান্য কলকাতা আদালতের রায় এবং মহামান্য রাজর্ষি ভরদ্বাজের বিচার সত্যিই বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা আজকের এই ঘটনার পর বহু 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 গুণ বাড়িয়ে দিল। সেই নিয়ে কিন্তু
কোনো রকম কোনো সন্দেহ নেই। কি বলবেন বন্ধুরা এই অসামান্য রায়টি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।